হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফিল্মস ফরএভারে। আজ আমি আপনাদের কাছে এক্সপ্লেন করব কল মি ওয়েব সিরিজের স্টোরি, যেটা এই মুহূর্তে অ্যামাজন প্রাইমে চলছে, যেটা লিড রোলে আছে অনন্যা পান্ডে। এই সিরিজটা আমাদের রিচ লোকেদের লাইফস্টাইল দেখাবে, তার সাথে রিচ থেকে পুয়ার হয়ে যাওয়ার পরে স্ট্রাগেলও। তাহলে চলুন বন্ধুরা, এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিরিজের প্রথমেই আমরা দেখি একটা লাক্সারিয়াস ভিলা থেকে কিছু জিনিস বাইরে বের করে দেওয়া হচ্ছে, যেটা ছিল বেলার, অর্থাৎ বে, কারণ সে নিজের নাম বে বলে শুনতেই বেশি পছন্দ করত। এবার বাড়ির বাইরে এসে সে নিজেই বলছে যে 5 মিনিট আগেও আমার কাছে 2-3টে ইয়ট ছিল, অনেক গাড়ি ছিল, টাকা আর অনেকগুলো ভিলা ছিল। তাহলে 5 মিনিট আগে এমন কি হলো যে সে বাড়ির বাইরে? আসলে তার হাজবেন্ড তাকে ঘর থেকে বের করে দিয়েছে। বে নিজেও রিচ ফ্যামিলি থেকে বিলং করে, কিন্তু এই মুহূর্তে সে অসহায়, কারণ সে তার ভাই সামারকে কল করছে, কিন্তু সামার ফোন রিসিভ করছে না। এবার সে গুচির ব্যাগ হাতে অসহায় অবস্থার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে আর বৃষ্টিতে ভিজছে। যার পর আমাদের তার ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই ছোট্ট বেলা দোলনায় শোয়ানো আছে। তার মা বাবা তাকে দেখছে। তার বাবা নিজের মেয়ের কোনো বড়লোক নাম রাখতে চাইছিল, তাই তার নাম রেখে দেওয়া হয় বেলা। বেলার ফ্যামিলি অনেক রিচ ছিল, তাই রাজস্থান থেকে যখন তারা দিল্লিতে শিফট করে, তখন দিল্লির সবথেকে রিচ ফ্যামিলিগুলোর মধ্যে এদেরকেও একজন ধরা হতো, লাইক আ রয়্যাল ফ্যামিলি। এদের ফ্যামিলির নাম ছিল হাউস অফ গুচি। ছোটবেলায় সামার আর বেলার মধ্যে খুব মিল ছিল, বাট এরা ছিল দুজন দুজনের অপোজিট, কারণ সামার ছোট থেকেই ভায়োলেন্স, বিজনেস এসব পছন্দ করত, আর বেলা পছন্দ করত শুধু সুন্দর দেখা। তার কাছে শুধু তার 3টে জিনিসই ছিল, গুড লুকস আর গুড লুকস। এরপর বেলার মাকে দেখানো হয়। একসময় বেলার মা একটা মুভির হিরোইন হয়েছিল, আর তাকে দেখে বেলার বাবার পছন্দ হয়ে যায়, তাই সে তাকে বিয়ে করে নেয়। বেলার মা বেলার বাবার সেকেন্ড ওয়াইফ। এরপর বে আর সামার বড় হয়ে যায়। সামার পায় বিজনেস, হর্স রাইডিং আরও বাকি সম্পত্তি। আর বেলা কি পায়? বেলা পায় শুধু সুন্দর দেখা আর বিয়ের জন্য নিজেকে রেডি করা। কিন্তু বেলার ইন্টারেস্ট ছিল বিজনেসে। সে চেয়েছিল MBA করে বিজনেস সামলাতে, কিন্তু রিচ ফ্যামিলিতে এমনটা হয় না, কারণ বাড়ির মেয়েরা কোনো বড়লোক ফ্যামিলিতে বিয়ে করে গেলে তবেই তাদের বিজনেস আরও এক্সপ্যান্ড করবে, যেন শুধুমাত্র এই জন্যেই তাদের বড় করা হয়েছে। এরপর আমরা বেকে দেখতে পাই, সে তার মার সাথে হর্স রাইডিং কোচে বসে আছে। তখন তার মা তাকে আগাস্তিয়া চৌধুরী নামের একটা ছেলেকে দেখায়। সেও একজন বড় বিজনেস টাইকুন্ডের ছেলে। বেলার মা তাকে বলে যে বেলা, এখন থেকে তোমার গোল হওয়া উচিত শুধুমাত্র আগাস্তিয়া। এর সাথে বিয়ে করলে আমাদের ফ্যামিলি স্ট্যাটাস আর তোমার লাইফ দুটোই ভালো হয়ে যাবে। তোমার বাবারও বিজনেসে ফায়দা হবে, আর আগাস্তাকে তো দেখতেও সুন্দর। বেলার মার কথায় বেলা রাজি হয়ে যায়। তাকে দেখে মনে হয় সেও যেন আগাস্তিয়াকে ভালোবাসতে শুরু করেছে। সিন চলে যায় একটা পার্টিতে, যেখানে আমরা বে আর আগাস্তিয়াকে দেখতে পাই। এই পার্টিটা আসলে হচ্ছিল যাতে রিচ ফ্যামিলির লোকেরা তাদের ছেলে মেয়েদের সবার কাছে ইন্ট্রোডিউস করতে পারে। এবার আমরা বেলার মাকে দেখতে পাই। সে বেকে বলছে, সিভির ডাইরেক্টর আজকাল একটু বেশিই ঘুরছে তোমার বাবার সাথে। আমরা না ব্যাংক কারাপ্ট হয়ে যাই। এমনটা হলে তোমাকেই কিন্তু আমাদেরকে বাঁচাতে হবে বে। বেলার মা বেলাকে বুদ্ধি দেয়। সে বলে, তোমাকে তো দেখতে সুন্দর, তাহলে কোনোভাবে আগাস্তিয়ার সাথে প্রেম করো। আগাস্তিয়া তো তোমার দিকেই দেখছে। তাহলে যাও, আগাস্তিয়ার কাছে যাও আর তার সাথে একটু পরিচয় বাড়াও। এরপর তারা দুজনে ডান্স করে। এরপর ধীরে ধীরে ওরা চলে যায় রিলেশনে, যেখানে আগাস্তিয়া বেলাকে প্রপোজ করে আর বেলাও অ্যাকসেপ্ট করে। এরপর সে আবার করে আগাস্তিয়াকে প্রপোজ করতে বলে, যাতে সে রিলস করতে পারে আর সোশ্যাল মিডিয়ায় ছাড়তে পারে। এরপর সে নিজেদের ফটো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, যাতে করে এদের কোম্পানির স্টক ভ্যালু সব উপরে উঠতে থাকে আর তাদের সোশ্যাল স্ট্যাটাসটাও বজায় থাকে সবার সামনে। যার পর এদের টিপিক্যাল বলিউড স্টাইলে বিয়ে হয়। প্রথম কিছুদিন এরা হ্যাপি কাপলদের মতো থাকে, কিন্তু সবটা অন্যরকম হয়ে যায়। বেলা বলে যে তার লাইফ একদম বোরিং হয়ে যাচ্ছে, কারণ তার হাজব্যান্ড সবসময় বিজনেস নিয়ে বিজি থাকে, তাকে একটুও সময় দেয় না, আর তার কাছেও করার মতো কোনো কাজ থাকে না। তার খাবার শেফ বানিয়ে দেয়। সকালে উঠে তার কাজ হলো সেই সব ডিশের মধ্যে থেকে একটা চুজ করা।
এরপর নিজে স্পোর্টস কার নিয়ে ঘুরতে চলে যাও কোনো ইয়ট বা ভিলাতে। ব্যাস, করার মতো কিছুই নেই। এত বোরিং লাইফ বেলার পছন্দ নয়। এরপর আমরা দেখি বেলার বার্থডে, কিন্তু সেই দিনই তার হাজব্যান্ডের বাইরে যাওয়ার কথা, কারণ আজ তার হাজব্যান্ডের টেসলার মালিকের সাথে দেখা করার কথা। বেলা তাকে যেতে বারণ করে, কিন্তু সে বলে যে না, আজ আমাকে যেতেই হবে, কারণ ওনার সাথে ডিল করতে পারলে আমাদের বিজনেস আরও এক্সপ্যান্ড করবে, আর সেই ফটো আমি পোস্ট করতে পারলে আমাদের কোম্পানির শেয়ারও অনেক উপরে উঠে যাবে। আমাদের আজ অনেক বড় ডিল সাইন করার কথা, তাই তুমি এক কাজ করো না, তুমি কোথাও শপিংয়ে চলে যাও আর আরও 2-3টে ইয়ট কিনে নাও। এই কথা শুনে বে খুব রেগে যায়। সে বলে, আমার কাছে আগে থেকেই অনেক ইয়টস আছে, আমি শুধু তোমার টাইম চাই, যেটা তোমার আমাকে দেওয়ার কথা, কিন্তু তুমি দাও না। এটা শুনে আগাস্তিয়া বলে, সেটাই তো আমার কাছে নেই, এটা ছাড়া তুমি যা চাইবে আমি দিতে পারবো, কিন্তু বে এখন আমাকে যেতে হবে। এই বলে সে বেলাকে একটা কিস করে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি বেলা মন খারাপ করে দাঁড়িয়ে কাঁদতে থাকে, আর তার বাড়ির সার্ভেন্টরা তার জন্য কেক নিয়ে আসে। সে কেক কেটে তাদের সাথেই নিজের বার্থডে সেলিব্রেট করে। বেলা এত রিচ ফ্যামিলি থেকে হওয়ার পরও তার মনটা খুব ভালো, সবাইকে সে একই চোখে দেখে, এমনকি তার বাড়ির সার্ভেন্টদের প্রতিও তার সফট কর্নার আছে। এরপর সে সত্যি সত্যি শপিংয়ে বেরিয়ে যায়, ইয়ট কেনে, তারপর গুচি প্রাডা থেকে ব্যাগের শপিং করে, আর সেই সব ফটো সে একটা স্মাইল আর একটা ভালো ক্যাপশনের সাথে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, যাতে লোক তাকে দেখে ভাবে যে সে খুব হ্যাপি আছে, আর এইভাবে ইনস্টাতে তার ফলোয়ার্সও বাড়তে থাকে। এরপর সে নিজের লোনলিনেস কাটানোর জন্য জিম জয়েন করে নেয়, যেখানে তার সাথে দেখা হয় প্রিন্স নামের একটা জিম ট্রেনারের। সে সেলিব্রিটিদের জিম ট্রেনিং দেয়। বের তাকে দেখে ভালো লাগে, কারণ সে গুড লুকিং, তার বডি আছে, আর তার সেন্স অফ হিউমারও খুব ভালো। জিম ট্রেনারও বেলার খুব প্রশংসা করে। বেলা তো এমনটাই চাইতো তার হাজব্যান্ডের থেকে, কিন্তু সে পায়নি, তাই নিজের না পাওয়াগুলোকে এবার বেলা প্রিন্সের মধ্যে খুঁজতে থাকে। এরপর দুজনের মধ্যে হয়ে যায় একটু কানেকশন আর একটু স্পার্ক, যার ফলে দুজন দুজনকে কিস করে ফেলে। প্রিন্স একজন সামান্য জিম ট্রেনার, তার কাছে পয়সা নেই, কিন্তু তার স্বপ্ন নিজের একটা জিম খোলার। আর উল্টো দিকে বেলা রিচ ফ্যামিলি থেকে বিলং করে, তার কাছে প্রচুর পয়সা, তাই এবার তারা লুকিয়ে অ্যাফেয়ার করা শুরু করে। সিন চলে যায় রাতে, যেখানে আমরা দেখি বেলার হাজবেন্ড আর তার ভাই মিলে একটা পার্টি অর্গানাইজ করেছে, যেখানে তাদের সাথে দেখা করার জন্য এসেছিল কিছু চাইনিজ ইনভেস্টর। এরপর সে চাইনিজ ইনভেস্টরদের সাথে বের ইন্ট্রোডিউস করায়। প্রথমে বে তাদের সাথে হেসে কথা বলে, তারপর তাদের বিজনেস আইডিয়া শুনে সে নিজেরও কিছু ওপিনিয়ন দেয়, কিন্তু তার হাজব্যান্ড তাকে বলতেই দেয় না। সে বেকে সাইডে নিয়ে গিয়ে বলে যে আমার মা বোন কখনো বিজনেসের ব্যাপারে কথা বলে না, তারা শুধু পয়সা খরচ করে, তাই পয়সা কামানোর দায়িত্ব তুমি আমাদের উপরই ছেড়ে দাও। প্লিজ তুমি এইসব কিছুর মধ্যে এসো না, তার থেকে ভালো তুমি ইনস্টাগ্রাম লাইভ করো, সব কিছু সবাইকে দেখাও, ভালো একটা ক্যাপশন দিয়ে ফটো পোস্ট করো। এই বলে সে চলে যায়, আর তার এই কথাগুলো বেলারও খুব খারাপ লাগে। সে ডিসঅ্যাপয়েন্টেড ফিল করে। এরপর আমরা দেখি বেলার হাজব্যান্ড চাইনিজ ইনভেস্টরদের ঘোরাচ্ছে, আর বেলা তখন ফোন করে প্রিন্সকে। তারা দুজন জিমের রুমে গিয়ে ইন্টিমেট হওয়া শুরু করে, আর ওই রুমেই আগাস্তিয়া নিজের চাইনিজ ক্লায়েন্টদের নিয়ে পৌঁছে যায়। বেলাকে দেখে আগাস্তিয়া ভাবে বে তাকে চিট করছে। এরপর দেখানো হয় মুভির শুরুর সেই সিন, যেখানে বেকে তার হাজব্যান্ড ঘর থেকে বের করে দিয়েছে, যার পর বে তার মা বাবার কাছে চলে আসে, যেখানে আমরা বের মাকে প্রচণ্ড টেনশানে দেখি, কারণ বের করা কাণ্ড এখন সব নিউজ পেপারে দেখানো হচ্ছে। তাই তার মা মিডিয়ার অনেক পয়সা খাইয়ে এই নিউজটা বন্ধ করার চেষ্টা করছে। এরপর তার মা তাকে বকে, তাকে বলে যে তোমার জন্য আমাদের রেপুটেশন খারাপ হয়ে গিয়েছে, কিমও আমাদের সাথে ডিল ভেঙে দিয়েছে, আর আগাস্তিয়া তো তোমার সাথে দেখা করতেই চাইছে না। সে কি করেছিল তোমার সাথে? কিন্তু তুমি তো তার সাথে খুব খারাপ করেছো। এবার বে বলে সামার ভাই সব ঠিক করে দেবে, সে আগেও তো অনেক প্রবলেম থেকে আমাকে বের করেছে। তখন তার মা তাকে জানায় সামার বাড়িতে নেই, সে কোনো বিজনেসের কাজে বাইরে গিয়েছে, আর বের মা তাকেও ঘর থেকে বের করে দেয় তারই বডিগার্ডদের দিয়ে, কারণ বের জন্য এমনিতেই তাদের বিজনেস আর ইমেজ দুটোই ডাউন হয়ে গিয়েছে। সে চায় না যে তার জন্য এদের আরও বদনামি হোক।
এবার বে গিয়ে পৌঁছায় তার এক রিচ বন্ধুর বাড়িতে, বাট সেও বেকে বলে দেয় যে সেও বেকে কোনো হেল্প করতে পারবে না। এমনকি তাকে রয়্যাল হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও বের করে দেওয়া হয়, যেটা দেখে বের খুব খারাপ লাগে। সবার কাছ থেকে রিজেক্ট হওয়ার পর বে এবার ডিসঅ্যাপয়েন্টেড হয়ে রাস্তার ধারের বাস স্টপের কাছে বসে পড়ে, কারণ সে বুঝতে পারছিল না আগে সে এবার কী করবে। তখনই বেকে প্রিন্স কল করে। সে বেকে বলে যে তুমি আমার সাথে এসে থাকতে পারো, কিন্তু বে তাকে বলে যে তোমার ড্রিম নিজের একটা জিম খোলা, আর আমি যদি তোমার সাথে গিয়ে থাকি তাহলে আমার মা বাবা তোমাকে তো জিম খুলতেই দেবে না, উল্টে তোমার লাইফেও অনেক প্রবলেম হবে। সে প্রিন্সকে বলে যে আমার ফ্যামিলি আমার সাথ ছেড়ে দিয়েছে, সত্যিই তো আমি ম্যারিড, আমার নিজেকে সামলানো উচিত ছিল। এবার প্রিন্স তাকে জিজ্ঞাসা করে তুমি তাহলে এখন কি করবে। তখন সে নিজের ভাই সামারের কথা বলে যে সে বিজনেসের কাজে বাইরে গিয়েছে, সে এসে সব ঠিক করে দেবে, আর তখন আমি বাড়ি ফিরে যেতে পারবো। এরপর বেলা তারাকে কল করে। সে বলে তুমি কি নিজের গাড়িটা পাঠাতে পারবে, কারণ এত রাতে তার পক্ষে কোথাও যাওয়া সম্ভব নয়। যাক, সে তারার গাড়িতে বসে ড্রিঙ্কস করছিল আর কাঁদছিল, কিন্তু এটাও কম ছিল না, কারণ এবার সেখানে পুলিশ চলে আসে আর তার ব্রিথিং টেস্ট করে। এরপর ড্রিঙ্কস অ্যান্ড ড্রাইভের কেসে বেকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। বে খুশি হয়ে যায় যে রাতে থাকার জন্য সে তো একটা আশ্রয় পেল, কিন্তু সেই পুলিশটা তাকে বলে যে কিছু সময় পর আমরা তোমাকে ছেড়ে দেব। সিন চলে যায় পুলিশ স্টেশনে, যেখানে আমরা দেখি বের পাশে একটা লোক আর এক পাশে একটা বুড়ি বউ বসেছিল, যেখানে লোকটা তাকে বলে যে সে নিজের বৌদিকে বিষ খাওয়ানোর চেষ্টা করেছিল, তাই তার দাদা বাড়ি থেকে তাকে বের করে দিয়েছে। বেও বলে যে তার বাড়ির লোকও তার সাথ ছেড়ে দিয়েছে। এরপর পুলিশ বের কাছে আসে আর তাকে ছেড়ে দেওয়ার কথা বলে, কিন্তু ড্রিঙ্কস অ্যান্ড ড্রাইভের কেসে তার নামে চালান কাটা হয়েছে, যার জন্য তাকে 10,000 টাকা ফাইন দিতে হবে। বেলাকে ছেড়ে দেওয়া হচ্ছে দেখে সেই লোকটাও পুলিশকে বলে যে তাহলে আমাকেও ছেড়ে দিন, যেটা শুনে পুলিশ তাকে 5,000 টাকা দিতে বলে। বেলার মনটা এত ভালো ছিল যে সে ওই লোকটার জন্য 5,000 টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নেয়। বে যখন বেরিয়ে যাচ্ছিল তখন সেই সময় ওই পাগল বউটা বেলাকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। সে বেলাকে বলে তোকে একটা জায়গায় যেতে হবে সমুদ্রের পাশে, যেখানে কখনো রাত হয় না, কিন্তু বে এই কথার মানে কিছুই বুঝতে পারে না। যাক, সে পুলিশ স্টেশন থেকে বাইরে আসার পর প্রিন্স তাকে কল করে বলে যে আমি তোর ভাইয়ের সিম ট্র্যাক করে জানতে পেরেছি যে সে সোলেতে নেই, মুম্বাইতে আছে। এরপর বেলার চোখ পড়ে একটা হোর্ডিংয়ে, যেখানে এয়ারলাইনের অ্যাডভার্টাইজমেন্ট ছিল, আর তাতে একটা আউলের ফটো ছিল, যেটা বেলার স্পিরিট অ্যানিমেল। আর মুম্বাই দেখে তার মনে পড়ে সেই পাগল বুড়িটার কথা, যে তাকে বলেছিল যেখানে কখনো রাত হয় না, আর যেটা সমুদ্রের পাড়ে। তখন সে রিয়েলাইজ করে যে তার মুম্বাইতেই যাওয়া উচিত, কারণ তার ডেস্টিনি তাকে মুম্বাইতেই ডাকছে। মুম্বাই যাওয়ার জন্য সে ফ্লাইটের টিকিট বুক করে, আর এয়ারপোর্টে যাওয়ার জন্য সে ক্যাব থামানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না। তখন পুলিশ স্টেশনের ভিতরের সেই লোকটা এসে তার জন্য একটা ক্যাব থামিয়ে দেয়, আর বেলা এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বে মুম্বাই পৌঁছে তার ভাইয়ের হোটেলে চলে যায়, আর সেখানকার ম্যানেজারকে নিজের ভাইয়ের কথা জিজ্ঞাসা করে, কিন্তু সে বলে আপনার ভাই তো এখানে নেই। তখন বে বলে যে ঠিক আছে, ও চলে আসবে, ততক্ষণ আপনি আমাকে ওর রুমটাই দিয়ে দিন। বেলা কার্ডে পেমেন্ট করে নিজের রুমে গিয়ে বাথ নেয়। এরপর সে নিজের রুমে এলে কারোর চিল্লানোর আওয়াজ শুনতে পায়। লিভিং রুমে গিয়ে সে দেখে হোটেলের একটা স্টাফ, যে একটা মেয়ে ছিল যার নাম সায়রা, সে ওখানে দাঁড়িয়ে ম্যাচ দেখছে আর জোরে জোরে চিৎকার করছে। বে এবার তাকে বলে যে তুমি আমার রুমে কি করছো, তুমি রুম সার্ভিস দিতে এসেছো আর তোমার বিহেভিয়ার এত খারাপ। বাট মেয়েটা তাকে বলে যে ম্যাডাম, আপনার সব কার্ড ডিক্লাইন হয়ে গিয়েছে, আপনি এক রাতের জন্য এই হোটেলে থাকতে পারবেন না, যতই এইটা আপনার ভাইয়ের হোটেল হোক, কারণ আপনার ফ্যামিলির লোকই আপনার সব কার্ড ব্লক করিয়ে দিয়েছে। এরপর বে কী করবে বুঝতে পারে না। সে বলে আমার কাছে মাত্র $100 আছে। মেয়েটা তাকে বলে এই $100 দিয়ে আপনি এখানে এক রাতও থাকতে পারবেন না,
এখন বে এই $100 যে ব্যাগটাতে রেখেছিল সেটা গুচির ব্যাগ ছিল। মেয়েটা সেই ব্যাগটা দেখে এক্সাইটেড হয়ে যায় আর বলে, আমি অনেক দিন থেকে টাকা জমিয়ে এমন একটা ব্যাগ কিনবো ভাবছিলাম। এইটা শুনে বেলা তাকে ব্যাগটা গিফট করে দেয় আর তাকে এখানে থাকতে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। অনেক রিকোয়েস্টের পর মেয়েটা রাজি হয়ে যায়, কিন্তু সে বলে আপনি শুধুমাত্র একটা রাতের জন্যই এখানে থাকতে পারবেন, তাও গেস্ট রুমে। বেলা তাতেও রাজি হয়ে যায়। এরপর সে গেস্ট রুমে যাওয়ার পর নিজের ভাই আর নিজের হাজবেন্ডের গলা শুনতে পায়। এরা যেই রুমে ছিল বেলা সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে দেখে এরা এখানে একসাথেই আছে, বাট সবাই তাকে অ্যাভয়েড করছে। এমনকি তার ভাই তার কলটাও রিসিভ করছে না। আর আগাস্তিয়া তো এখনও তার উপর রেগে আছে। আগাস্তিয়া বেলাকে দেখে বলে, আমার যা ছিল সব তো তোমারই, তাহলে তুমি এমনটা কেন করলে আমার সাথে? বে বলে, আমি তো তোমার কাছে একটু সময় চেয়েছিলাম, যেটা তুমি আমাকে দাওনি। তবুও সে আগাস্তিয়ার কাছে সরি চায়। এমনকি সে নিজের ভাইকেও বলে আগাস্তিয়াকে একটু বোঝাতে, যাতে তাকে সে ক্ষমা করে দেয়। এবার বেয়ের ভাই তাকে বলে, আমি আজ পর্যন্ত তোমার অনেক প্রবলেম ঠিক করে দিয়েছি, এটাও দিতাম। আর সেই জন্যেই আমরা তোমাকে কদিন শহরের বাইরে গেস্ট হাউসে থাকতে বলেছিলাম, বাট তুমি তো কারোর কথাই শোনো না। নিজের ফ্যামিলির রেপুটেশনের কথাও তুমি ভাবো না, তুমি শুধু নিজের ইচ্ছা মতো কাজ করো। এই ফ্যামিলি যদি তোমার পিছন থেকে সরে যায় তাহলে তুমি কে? কিচ্ছু না। তুমি তো এই শহরে একদিনও নিজে থেকে সারভাইভ করতে পারবে না। এই কথা শুনে বে রেগে যায়। সে বলে, আমিও কিছু করতে পারি। তুমি তো নিজের ফ্যামিলির টাকা নিয়ে এত বড় বড় কথা বলছো, কিন্তু আমি নিজে এই শহরে টাকা কামিয়ে বড়লোক হয়ে দেখাবো। এবার আগাস্তিয়া সামারকে বলে যে বেলার কার্ডগুলো অ্যাক্টিভ করে দিতে আর তার সাথে কিছু সার্ভেন্টও দিয়ে দিতে, সে যেন কটা দিন ফার্ম হাউসে থাকে। এরপরে কিছুদিন পর সব ঠিক হয়ে গেলে সে যেন নিজের বাড়ি চলে যায়। কিন্তু বে এতই রেগেছিল যে সে নিজের এঙ্গেজমেন্ট রিং খুলে আগাস্তিয়ার হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে হাউসকিপিং মেয়েটার সাথে থাকার জন্য তার হোস্টেলে চলে যায়। বে যেহেতু তাকে এমনি এমনি গুচির অত দামি একটা ব্যাগ দিয়ে দিয়েছিল, তাই সে বেকে একা ছাড়তে পারে না। এবার হোস্টেলে গিয়ে শুরু হয় বের স্ট্রাগল, কারণ সে কখনো সবার সাথে এইভাবে থাকেনি। এমনকি খাবার নিয়েও তার অনেক প্রবলেম হয়, কারণ সে সবসময় শেফের হাতের খাবার খেয়েছে, যেগুলো এখানে পাওয়া তার পক্ষে সম্ভব নয়। বাট তাও সে কোনো রকমে এই সব কিছুর সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করে। কিন্তু এই সিচুয়েশনেও সে নিজের প্রত্যেকটা মুহূর্তের সেলফি ইনস্টাতে পোস্ট করতে থাকে। বে এবার জব করবে ভাবে, তাই সে একটা ফ্যাশন ডিজাইনারের কাছে চলে যায়। ডিজাইনার তাকে বলে যে পয়সার বদলে এক্সপোজার দেবে, কিন্তু বে বলে বেশি এক্সপোজার স্কিনের জন্য খারাপ, তাই সে এই কাজ করবে না। এরপর সে একটা ল ফার্মে যায়, যেখানে একটা হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স নেওয়ার জন্য আসে, কিন্তু বে তাদের প্যাচ আপ করিয়ে দেয়। এইভাবে ল ফার্মের লস হয়ে যায় আর এই জবটাও তার হয় না। এবার হোস্টেলের ফিস দেওয়ার জন্য তার কাছে পয়সা না থাকায় সে নিজের দামি দামি ব্যাগগুলো বিক্রি করা শুরু করে। একটা রাতে সবাই মিলে একসাথে ড্রিঙ্ক করে, কিন্তু যেহেতু তার অবস্থা খুব খারাপ ছিল আর সে খুব দুঃখীও ছিল, তাই সে একটু বেশি ড্রিঙ্কস করে ফেলে। তখনই সে টিভিতে সত্যজিৎকে দেখতে পায়, যে একজন বডি বিল্ডারের সব সত্যি ফাঁস করে দিচ্ছিল। আর এইটা দেখে বে খুব রেগে যায়, কারণ এই রিপোর্টারটা সবসময় সবার ক্যারেক্টার ইমেজকে খারাপ করে দেয়। তাই সে ইনস্টাতে রিলস করতে শুরু করে আর বলে যে সত্যজিৎ একজন ফেক মানুষ। পরের দিন সকালে উঠে সে দেখে রাতারাতি তার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। তাতে প্রচুর লাইক, কমেন্ট আর শেয়ারও হয়েছে। এই কারণে অনলাইনে বেলা ফেমাস হয়ে গিয়েছে। পরের দিন বে সেই হাউসকিপিংটার সাথে একটা রিসর্টে যায়, যেখানে মিডিয়া হাউসের ম্যানেজার বের সেই ভাইরাল ভিডিওটা দেখছিল। ঠিক তখনই বে তার সামনে থেকে পাস করে। ছেলেটা তাকে ডেকে কথা বলতেই যাবে এমন সময় একটা বাচ্চা ছেলে তাকে ধাক্কা দিয়ে পুলে ফেলে দেয়। সে ডুবে যাচ্ছিল। এইটা দেখে বে নিজে পুলে নেমে পড়ে। সে ছেলেটাকে দাঁড় করায় আর বলে পুলে অল্প জল থাকে, তুমি এখানে ডুববে না। কিন্তু ছেলেটা বলে যে তার জলে ফোবিয়া আছে আর সে সাঁতারও পারে না।
এরপর সে বেলাকে বলে, তুমি আজ আমার সাথে মিডিয়া হাউসে এসে দেখা করো। বেলা তো জানতোই না সে কে। তখন সেই মেয়েটা তাকে বলে যে এ তো মিডিয়া হাউসের বড় ম্যানেজার। এরপর আমরা দেখতে পাই টিআরপি মিডিয়া, যেখানে ওই নীল নামে জলে পড়ে যাওয়া ছেলেটার সাথে সত্যজিৎ সেনও কাজ করে। সত্যজিৎ সেন এখানে সবথেকে বড় অ্যাঙ্কার, কারণ সে সবার লাইফের হিডেন স্টোরিগুলোকে সবার সামনে তুলে ধরে। কিন্তু এর পিছনে তার কি সোর্স আছে সেটা কেউ জানে না। সে নিজের চ্যানেলে টিআরপি বাড়ানোর জন্য সেলিব্রিটিদের লাইফের এমন কিছু সত্যি সবার সামনে তুলে ধরে যাতে তাদের কেরিয়ারও শেষ হয়ে যায়। বাট সে নিজে সবসময় নাম্বার 1 হয়ে থাকতে চাইতো। এরপর আমরা তামারাকে দেখতে পাই। সে এই অফিসেই কাজ করে এবং সেও উপরে উঠতে চায়, তাই সবসময় সে সত্যজিতের হয়ে কাজ করে। এবার এখানে মিটিং চলাকালীন নীল আর সত্যজিতের ঝামেলা হয়ে যায়। সেখান থেকে নীল চলে যেতেই চায়, বাট তখনই সেখানে বেলার সেই ভাইরাল ভিডিওটা চলে ওঠে, যেখানে সে সত্যজিৎকে খুব উল্টোপাল্টা বলছে। এবার এই ভিডিওটা দেখে সবাই ডিসাইড করে যে এই ভিডিওটা এদের চ্যানেলে দেখানো হবে, যাতে করে চ্যানেলের টিআরপি আরও হাই হয়ে যায়। এইটা দেখে সত্যজিৎ রেগে যায়, যদিও বেকে সে চিনত না। অন্যদিকে নীল খুশি হয়, কারণ সে একজন ভালো রিপোর্টার, আর সে এদের মতো মশলা দিয়ে মিথ্যে খবরও লোককে দেখায় না, তাই জন্য তার চ্যানেলে টিআরপিও কম। এবার বে সেখানে আসে আর নীল তাকে জব অফার করে দেয়, যেখানে বে নীলকে বলে যে স্যার, আপনি ঠিক করে পোস্ট করতে পারেন না। কাউকে নিজের কথা বোঝাতে গেলে একটু ড্রামা, একটু ইমোশন আর একটা ভালো ক্যাপশন দিতে হবে, তবেই তো মানুষ সেইটা পছন্দ করবে। এই বলে সে নীলের কিছু পোস্ট সামান্য চেঞ্জ করে তাতে হ্যাশট্যাগ লাগিয়ে দিতেই তাতে লাইক আসতে শুরু করছিল আর ফলোয়ার্সও বেড়ে যাচ্ছিল। এবার নীল তার পোটেনশিয়াল বুঝতে পারে আর সে বলে, তুমি আমার সাথে ইন্টার্ন হয়ে কাজ করবে। আমাদের চ্যানেলের কিভাবে ভিউয়ার্স বাড়ানো যায় তুমি সেই চেষ্টা করবে। জব ফাইনাল হলে বে একটা সেলফি নেয় আর ইনস্টাতে পোস্ট করে দেয়। পরের দিন বে অফিসে গেলে তামারা তাকে ওয়েলকাম করে আর সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। তাকে তামারা বলে যে তুমি এখন ইন্টার্ন আর তোমাকে সব কাজ করতে হবে। এরপর বেকে পুরো অফিস ঘুরিয়ে দেখানোর পর সে বেকে সত্যজিতের স্টুডিওতে নিয়ে যায়, যেখানে সত্যজিৎ নেক্সট ইন্টারভিউয়ের জন্য রেডি হচ্ছিল, যেটা একটা হিরোইনের ছিল। প্রথমে তো সত্যজিৎ তার সাথে নর্মাল কনভারসেশন করে তার মুভির বিষয়ে। তারপর হঠাৎ করে সে ওই হিরোইনের পোল খুলতে থাকে। সে বলে, আপনি তো প্রেগনেন্ট, যেটা আপনি সবার থেকে লুকিয়ে রেখেছেন। এবার বলুন, এই বেবিটা ইন্ডাস্ট্রির কারণ না ইন্ডাস্ট্রির বাইরের কারোর? এটা শুনে হিরোইন তাকে লাইভ কাট করার কথা বলে, কিন্তু সে এমনটা করে না। উল্টে সে বলে যে আমার কাছে আপনার প্রেগন্যান্সি টেস্টের প্রুফও আছে। এবার অ্যাক্ট্রেস সেখান থেকে উঠে চলে যায়। সিচুয়েশন সামলানোর জন্য হার্লিন সেখানে চলে আসে। সে এই শোয়ের প্রডিউসার। সে এসে সত্যজিৎকে বোঝানোর চেষ্টা করে যে আমরা এভিডেন্স ছাড়া কারোর উপর এইভাবে ব্লেম দিতে পারি না। কিন্তু সত্যজিৎ বলে যে পাবলিসিটি ইজ পাবলিসিটি বেব, সেটা নেগেটিভ হোক বা পজিটিভ। এখানে আমরা দেখতে পাই যে এদের মধ্যেও একটা রিলেশন আছে, যেখানে হার্লিন চায় যে সত্যজিৎ তাকে বিয়ে করুক, কিন্তু সত্যজিৎ বলে যে আমি এখন কেরিয়ারের মিডিলে আছি, তাই আমরা এইভাবেই লুকিয়ে লুকিয়ে রিলেশন কন্টিনিউ করি। বে তো প্রথম থেকেই সত্যজিৎকে অপছন্দ করত, আর এই সব নিউজ ড্রামা দেখার পর সে আরোই সত্যজিৎকে ঘৃণা করা শুরু করে। সে বলে যে সত্যজিৎ খুব ইনসেনসিটিভ, কারণ কারোর বিষয়ে তুমি এইভাবে লাইভে অ্যালিগেশন আনতে পারো না, কারণ এইটা কারোর কেরিয়ারের ব্যাপার। এরপর তামারা নিজের কলিগকে সঙ্গে নিয়ে এসে বেকে কনভিন্স করার চেষ্টা করে যাতে বে তার সাথে থাকে। সে বেকে বলে, আমার কাছে একটা খুব ভালো সি ভিভিং অ্যাপার্টমেন্ট আছে, সেটা তুমি আমার সাথে শেয়ার করে নাও। সে আরও বলে যে সেখানে তোমার কোনো প্রবলেমই হবে না। সিম্পল ডিপোজিট 50,000 টাকা, বাকি মাসের ভাড়া আমরা দুজনে শেয়ার করে নেব। সে বেকে আরও বলে যে এটা কোম্পানির রুল, সে তোমাকে যখন ডাকা হবে তখনই আসতে হবে। তাহলে অত দূরের পিজিতে থাকার থেকে ভালো তুমি অফিসের কাছাকাছি কোথাও থাকো, যেটা আমার কাছে আছে। বে বলে, ঠিক আছে, আমি ভেবে জানাবো। সিন চলে যায় রাতে, যেখানে আমরা দেখি সায়রা আর বে দুজনে পাবে গিয়েছে, যেখানে সায়রা নিজের ফ্রেন্ডসদের সাথে বের আলাপ করিয়ে দেয়। এবার বের নিজের পুরানো দিনগুলোর কথা মনে পড়ে যায়, যখন সে একবার দুঃখে একটা হোটেল থেকে ওয়াইনের বোতল তুলে নিয়েছিল আর সামার ভাই তাকে বাঁচিয়েছিল। এই সব ভেবে সে কাঁদতে থাকে।
এবার সে সায়রাকে বলে, এতদিন সব কিছু থাকার পরও আমি একা ছিলাম, আমি শুধু বলে যেতাম, কিন্তু আমার কথা শোনার মতো কেউই ছিল না। বে বলে, পয়সা দিয়ে সব কিছু কেনা সম্ভব নয়। এরপর আমরা দেখি বের ফোনে অনামিকা নামের একজনের আননোন পার্সনের মেসেজ আসে, যাতে লেখা আছে, আমার কাছে একটা স্টোরি আছে, তুমি কি আমাকে হেল্প করবে? অন্যদিকে আমরা দেখি একদিক থেকে সত্যজিতের কথাও ঠিক, ব্যাড পাবলিসিটি অলসো আ পাবলিসিটি। সে যাই নিউজ দেয় সেটাই সেন্সেশন হয়ে যায়। টুইটার, ইনস্টা, ফেসবুক সব জায়গাতেই এখন সেই অ্যাক্ট্রেসটাকে নিয়েই কথা হচ্ছিল। এরপর আমরা নীলকে দেখি, বের ইনস্ট্রাকশনের জন্য তার চ্যানেলও ধীরে ধীরে গ্রো করছিল। এরপর আমরা দেখি বে আর নীল একটা পার্টিতে যায়, একটা বিজনেস টাইকুনদের নিউজ কভার করার জন্য, কারণ তারা আজ একটা নূতন সিম লঞ্চ করছে, যেটা ওমেনদের জন্য পুরোপুরি ফ্রি। মুকুল চাওলা প্রথমে নিজের 5G সিম কার্ডের বিষয়ে ইন্ট্রোডাকশন দেয়। এরপর সে নেটওয়ার্ক আর মেয়েদের সমস্যার বিষয়ে কথা বলে। তারপর সে বলে, আমাদের সিম কার্ড মেয়েদের জন্য ফ্রি, আর এতে আপনারা নেটও ইউজ করতে পারবেন। তার সাথেই আমরা দেখি এখানে অনেক রিচ বিজনেসম্যান, মিডিয়া আর সেলিব্রিটিরাও এসেছিল। সে বলে, আপনারা এই সিম ইউজ করেও দেখতে পারেন, এটা টোটালি ফ্রি, আর এটা খুব ইজিলি আপনাদের পুরনো নাম্বারের সাথে কোড হয়ে যাবে। যেটা শুনে অনেকেই এটা ইউজ করে দেখে, এমনকি বেও। তখনই একজন জার্নালিস্ট বলে, আপনি কি ফ্রি সার্ভিস এই জন্যে দিচ্ছেন যে আপনি পলিটিক্সে জয়েন করছেন, আর আপনি যে জায়গা থেকে দাঁড়াচ্ছেন সেখানের ফিমেল ভোট পার্সেন্টেজ খুব কম, তাই এই ফ্রি সার্ভিসের মাধ্যমে আপনি কি আপনার ভোটার সংখ্যা বাড়াতে চাইছেন? এখন মুকুল বলে যে না, এটা একটা রিউমার, আমি কোনো পার্টিতেই জয়েন করছি না, আর আপনারা এইসব অ্যালিগেশন আনার আগে নিজের কথার সত্যতা যাচাই করুন। এই রিপোর্টারটা আর অন্য কেউ নয়, নীল ছিল। বেও পাশে দাঁড়িয়ে সবটা দেখছিল, আর এই সব দেখে তার মনে নীলের প্রতি আর একটু রেসপেক্ট বেড়ে যায়, কারণ এইভাবে সবার সামনে দাঁড়িয়ে একজন বিজনেসম্যানের মুখের উপর এই রকম কথা বলার জন্য গার্ডসের দরকার। এরপর বেকে নিয়ে নীল একটা পাওভাজি শপে যায়, কিন্তু বে তো কখনো পাওভাজি খায়নি, কারণ সে অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করে। তবুও নীল তাকে ইনসিস্ট করে, সে বলে, তুমি একবার ট্রাই তো করে দেখো। বে প্রথমবার খেয়েই সেটা খুব পছন্দ করে। বে বলে, এতে অনেক কার্বস আছে, বাট এটা খুব টেস্টি, আমি আজ পর্যন্ত এত টেস্টি খাবার কোনো 5 স্টার হোটেলেও খাইনি। এবার সে নীলের সাথে বসে কিছুক্ষণ কথা বলে, যেখানে সে জানতে পারে নীল সোশ্যাল মিডিয়াতে একদমই অ্যাক্টিভ নয়। সে নিজের কোনো ফটো পোস্ট করে না, এমনকি এখনও সে পুরানো নোকিয়ার ফোন নিয়েই চালাচ্ছে। এখানে আমরা জানতে পারি যে নীলের ডিভোর্স হয়ে গিয়েছে, আর বেও নিজের কথা বলে, যদিও বলার মতো এখানে কিছুই নেই, কারণ অলরেডি তার নিউজ মিডিয়ায় দেখানো হয়ে গিয়েছে। সিন চলে যায় রাতে, যেখানে বে ডিসাইড করে সে তামারার সাথে শিফট করবে, আর সে নিজের সব জিনিস নিয়ে তামারার অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর পর বে পুরোপুরি শকড হয়ে যায়, কারণ সেটা কোনো সি ভিউ অ্যাপার্টমেন্ট ছিল না, এমনকি তাকে শুতে হবে কাউচে, আর তার বাথরুমও খুব নোংরা। সে বেকে বলেছিল যে ওখানে 24 আওয়ার্স জল আসে, কিন্তু এখন বলছে যে সপ্তাহে একদিন জল আসে। এইটা বোঝাই যাচ্ছে যে তামারা তাকে সবটাই মিথ্যে বলেছিল, কারণ তার পয়সার দরকার ছিল। সে একা ওই অ্যাপার্টমেন্টের রেন্ট দিতে পারছিল না, তাই সে বেকে বোকা বানিয়েছে। আর বেও সহজ সাদাসিধে মনের মানুষ, তাই সে তামারাকে সহজেই বিশ্বাস করে নিয়েছে। যদিও সব সত্যি জানার পর অন্য যে কেউ হলে পয়সা ফেরত নিয়ে সেখান থেকে চলে যেত, বাট বে এমন কিছুই করে না, সে সেখানেই অ্যাডজাস্ট হয়ে যায়। সিন চলে যায় পরের দিন, যেখানে বে অফিসে গিয়ে একটা ছেলেকে বলে, টিআরপি চ্যানেলে যত মেল আসে সব আপনি রিসিভ করেন, এরপর বাকিদের কাছে পাঠান, তাহলে আপনি কি বলতে পারবেন আপনার কাছে অনামিকা নামের কারোর মেল এসেছে কি? ছেলেটা সার্চ করে বলে যে না, এমন কোনো মেল তো আমার কাছে আসেনি। এবার এন্ট্রি হয় সত্যজিতের, আর বেকে দেখে সে চিনে ফেলে যে বেই তাকে ইনসাল্ট করেছিল। সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও খুব ভাইরাল হয়েছিল। সে এসেই বেকে জিজ্ঞাসা করে, তুমি কে?
বে বলে, আমি জার্নালিস্ট, আমি এখানে নূতন জয়েন করেছি, নীল স্যার আমাকে অ্যাপয়েন্ট করেছে আর আমি ইন্টার্ন হয়ে ওনার কাছেই কাজ করি। সত্যজিৎ এবার বুঝতে পারে যে নীল তাকে পছন্দ করে না, কিন্তু দুজনের পোস্ট যেহেতু সমান তাই সত্যজিতের পক্ষে নীলকে বের করে দেওয়াও সম্ভব নয়। সত্যজিৎ এবার বেকে উল্টোপাল্টা বলতে শুরু করে আর বেও তার কথার জবাব দেয়, যার ফলে একটা ছোট্ট ঝগড়া হয়ে যায় এদের মধ্যে আর অফিসের সবাই সেটা দেখতে থাকে। পরদিন আমরা দেখি নীল আর সত্যজিৎ একসাথে জগিং করছে, যেখানে সত্যজিৎ নীলকে বলছে, তুমি এইসব প্ল্যান করে করছো না, তুমি আমাকে পছন্দ করো না, তাই তুমি আমাকে সবার সামনে ছোট করার চেষ্টা করছো। তুমি কি ভাবছো এইসব করে তুমি নিজের চ্যানেলকে উপরে উঠাতে পারবে? কখনোই না। শুধুমাত্র ফ্যাক্টস দেখিয়ে টিআরপি পাওয়া যায় না, তার জন্য একটু ড্রামাও করতে হয়। বাট নীল যেহেতু ভালো তাই সত্যজিতের কথায় সে কান দেয় না। এবার আমরা দেখতে পাই সত্যজিতের মা বাবাকে। এরা বাঙালি আর এরা নিজের হাত দিয়ে খাবার খেতেই অভ্যস্ত, কিন্তু যখনই এরা সত্যজিৎকে দেখতে পায় তখনই এরা কাঁটা চামচ দিয়ে খাওয়া শুরু করে। এটা দেখে সত্যজিৎ তাদের একটু লেকচার দেয়। সে বলে, বাইরের সোসাইটিতে আমার একটা রেপুটেশন আছে, তোমরা বাইরে গিয়েও এই রকম করলে আমার কি ইমেজ থেকে যাবে, তাই ভালো হয় তোমরা যদি কাঁটা চামচে খাওয়া শিখে নাও। এরপর তার বোন আসে, যার এখন রাশিয়াতে থাকার কথা, কারণ সে জার্নালিজমের কোর্স করছে। কিন্তু সে এসে তার দাদাকে বলে যে সে এই কোর্সটা করতে চায় না, কারণ তার ইন্টারেস্ট আর্টসে, সে আর্টস নিয়েই কিছু করতে চায়। যেটা শুনে সত্যজিৎ খুব রেগে যায়। সে বলে, আমি 17 বছর বয়স থেকে কাজ করছি আর এইভাবেই আমি নিজের কেরিয়ার তৈরি করেছি, আমি চাই তুমিও নিজের কেরিয়ার তৈরি করো। আর অলরেডি আমি 80 লাখ টাকা তোমার পিছনে ইনভেস্ট করে দিয়েছি, তাই তোমাকে এইটাই পড়তে হবে। এই বলে সে চলে যায়। সিন চলে যায় রাতে, যেখানে বে আর তামারা একসাথে বসে আছে। তখনই বের ফোনে একটা এমএমএস আসে, সেই অনামিকা নামের মেয়েটির, যেখানে সে নিজের ফেসটাকে ব্লার করে একটা কনফেশন পাঠিয়েছে। সে বলেছে, আমি ফিল্ম ইন্ডাস্ট্রির, আমি রিসেন্টলি লন্ডনে শ্যুট করছিলাম, তখন একজন বিজনেসম্যান আমাকে নাইট স্ট্যান্ডের প্রস্তাব দেয়। আমি মানা করে দিলে সে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে দেয়। এখন সে সারাক্ষণ আমাকে নজরদারিতে রাখছে, তাই আমি চাই তুমি এই স্টোরিটা কভার করো। আমি দেখেছিলাম তুমি কিভাবে সত্যজিতের বিষয়ে বলেছিলে, তাই আমি চাই নিজের ভিডিও ফুটেজ কোনো নিউজ এজেন্সিকে না দিতে। আমি চাই এই স্টোরিটাকে শুধু তুমিই কভার করো। তখনই কলিং বেল বাজে আর দরজা খুললে দেখা যায় বাইরে সায়রা দাঁড়িয়ে আছে। সে বলে অনেক দিন রেন্ট না দেওয়ার কারণে তাকে হোস্টেল ছাড়তে হয়েছে আর সে এবার থেকে বের সাথেই থাকবে। তামারা বারণ করে, সে বলে এখানে থাকতে হলে 3 জনকেই ভাড়া শেয়ার করে নিতে হবে। যার পর সায়রা ঘরে এসে বসে আর তারা ভিডিওটা আবার চালায়। তখনই আবার একবার বেল বাজে আর এইবার দরজার বাইরে প্রিন্স ছিল। বে তাকে দেখে চমকে যায়। সে বলে, তুমি এখানে কি করছো? তুমি জানো না আমার বাড়ির লোক আমার সাথে তোমাকে দেখে নিলে তোমার কেরিয়ার শেষ করে দেবে? কিন্তু প্রিন্স বলে, আমি তোমার সাথে ফুটপাতেও থাকতে রাজি। আর এই কথা শোনার পর তামারা আর সায়রার মুখ হাঁ হয়ে যায়। তারা ভাবে, এত হ্যান্ডসাম ছেলে কোথা থেকে এলো। যাক, এরপর এরা 4 জন মিলে আবারও ভিডিওটা প্লে করে। ভিডিওর শেষে সেই মেয়েটা বিজনেসম্যানের নাম বলে। সে আর অন্য কেউ নয়, সে হলো মুকুল চাওলা। এটা শুনে সবাই শকড হয়ে যায়। এত বড় বিজনেস টাইকুন এইভাবে একটা মেয়েকে ব্ল্যাকমেইল করছে। এবার এদের খুঁজতে হবে যে অনামিকা কে, কারণ তার কাছে গিয়েই এরা বাকি ডিটেলস জানতে পারবে যে এতে কে কে ইনভলভ আছে। তারা সারা রাত অনলাইনে সার্চ করা শুরু করে যে গত মাসে কোন কোন অ্যাক্ট্রেস শ্যুট করার জন্য লন্ডনে গিয়েছে, বাট তারা দেখে লাস্ট মান্থ অলমোস্ট সবাই লন্ডন গিয়েছে। এছাড়াও তারা অন্য অনেক কিছু সার্চ করার চেষ্টা করে, কিন্তু তারা কোনো ক্লুই পায় না। পরের দিন বে অফিস যাওয়ার সময় আগাস্তিয়াকে ভিডিও কল করে, এটা বলার জন্য যে সে একটা ব্রেকিং নিউজ পেয়েছে। কিন্তু আগাস্তিয়া বলে যে আমার লয়ার তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে। এটা শুনে বের মন ভেঙে যায়। বে বলে, এত তাড়াতাড়ি কি এইসবের দরকার ছিল? তখন আগাস্তিয়া বলে, তুমি নিজের জিম ট্রেনারের সাথে কি করেছো সেটা তুমি ভুলে যাওনি তো? এটা শোনার পর বের খুব খারাপ লাগে। এরপর সে অফিসে যায়, কিন্তু তার মাথার মধ্যে এইটাই ঘুরতে থাকে যে কে হতে পারে এই অনামিকা। এরপর ধীরে ধীরে সব হিরোইনকে তারা ফলো করা শুরু করে, কখনো জার্নালিস্ট বলে, আবার কখনো ওয়েটার সেজে। কিন্তু তারা জানতেই পারছিল না যে এই অনামিকা আসলে কে।
এরা সিক্রেটলি সব হিরোইনকেই জিজ্ঞাসা করছিল, কিন্তু কেউই সত্যি বলছিল না। হয়তো কেউই জানতোই না অনামিকা কে। পরের দিন বে নীলকে জিজ্ঞাসা করে যে আমাদের কাছে যদি কোনো ভিডিও আসে যাতে সে কিছু কনফেস করেছে, তাহলে এই ব্যাপারটাকে আমরা কিভাবে আগে নিয়ে যাব। তখন নীল বলে সবার প্রথম তো আমাদের ভিকটিমকে খুঁজতে হবে, কারণ কোনো প্রমাণ ছাড়া কোনো নিউজ দেখানো মানে একটা মিথ্যে অ্যালিগেশন আনা। আমরা দেখি ধীরে ধীরে নীল আর বে কাছে আসছিল। নীল যখন বেকে বাড়ি ছাড়তে যায় তখন বে আর নীল কিস করে, যেটা বাড়ির উপর থেকে প্রিন্স দেখছিল, কারণ বের বাড়িতে সে এখন আসা যাওয়া করে আর কাছেই তার একটা বন্ধুর জিমে সে থাকে। পরের দিন আমরা তামারাকে দেখি, সে প্রিন্সের জ্যাকেটকে হাক করছে, হয়তো সে প্রিন্সকে পছন্দ করতে শুরু করেছে। অন্যদিকে বেকে দেখানো হয়, কোনো ক্লু হাতে না পেয়ে সে আবার ভিডিওটা দেখা শুরু করে। এইবার সে নোটিস করে যে পিছনে একটা জ্যাকেট রাখা আছে, যেটা মনীষ মালহোত্রার একটা এক্সক্লুসিভ কালেকশন, যেটা শুধুমাত্র 7 জনের জন্য তৈরি করা হয়েছিল। যদি এদের লিস্ট পেয়ে যাওয়া যায় তাহলে আমরা জানতে পেরে যাব অনামিকা কে। এরা সবাই ভাবে যে কার কাছ থেকে মনীষ মালহোত্রার কন্ট্যাক্ট পাওয়া যাবে। সায়রা বলে যে অবভিয়াসলি বে। তখন বে বলে যে না, আমার কাছে তো নেই, বাট আমার মায়ের কাছে পাওয়া যাবে, আর আমার মাকে পাওয়া যাবে হর্স কোর্টে। সে সায়রাকে সঙ্গে করে নিয়ে যায়। নিজের মাকে দেখতে পেয়ে সে তার পিছনে দৌড়ায়। আর অন্যদিকে সায়রা জুয়া খেলতে শুরু করে, কারণ সে ভাবতো জুয়া খেলে সে নিজের ভাগ্য বদলাবে। তাই সে বেকে একাই ছেড়ে দেয়। এবার বে নিজের মায়ের কাছে গেলে তার মা প্রথমে তাকে চিনতেই অস্বীকার করে। পরে বে অনেক প্রেশার দিলে সে বলে ঠিক আছে, এখানে না, অন্য জায়গায় চলো। বে এবার নিজের মমকে নিয়ে সেই পাওভাজির দোকানে যায়। প্রথমবার বের অবস্থা যেমন হয়েছিল, এইবার তার মায়ের অবস্থাও ঠিক সেই একই রকম। বে এবার তার মাকে বলে মনীষ মালহোত্রার এই ডিজাইনার জ্যাকেট যাদের কাছে আছে তাদের নামের লিস্ট আমি চাই। বের মা প্রথমে মানা করে দেয়, কিন্তু পরে বে তার মাকে কনভিন্স করে নেয়। তার মা বলে ঠিক আছে, আমি ভেবে দেখব, এই বলে সে চলে যায়। পরের দিন বে অফিসে এলে হার্লিন তাকে ডেকে বলে এসএসকে ডেটা তুমি সাবমিট করবে, সব ট্যালি তুমি করবে, এই বলে কম্পিউটার তাকে দিয়ে দেয়। তখনই কম্পিউটারে কনফিডেন্সিয়াল মেল আসে, যেটা দেখে হার্লিন বলে এটা আমি করে নেব, আর তুমি আমাকে না জিজ্ঞাসা করে অন্য কোনো কিছুর অ্যাক্সেস নেবে না। পরের সিনে আমরা দেখি হার্লিন সত্যজিতের বাড়িতে গিয়েছে তার মা বাবার সাথে দেখা করার জন্য, কিন্তু তার মা বাবা তো তার জন্য অন্য মেয়ে দেখছে। এবার হার্লিন বুঝে যায় যে সত্যজিৎ শুধুমাত্র তাকে ইউজ করছে। সে নিজের মা বাবাকে হার্লিনের বিষয়ে কিছুই বলেনি, কিন্তু হার্লিনের কিছুই করার ছিল না, সে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা বে আর প্রিন্সকে দেখতে পাই, যেখানে প্রিন্স বেকে অ্যাভয়েড করছে। বে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন প্রিন্স তাকে বলে আমার আর আগের মতন ফিলিংস তোমার প্রতি নেই। সেই দিন যখন তুমি নীলকে কিস করছিলে তখন আমার একটুও খারাপ লাগেনি, কারণ আমার অন্য একজনের প্রতি ফিলিংস তৈরি হচ্ছে। তখন আমরা দেখি প্রিন্স আর তামারার মধ্যে অলরেডি কনভারসেশন শুরু হয়ে গিয়েছে। ফের ওই দিন রাতেই আমরা দেখি বে আর নীল একটা পার্টিতে গিয়েছে, যেখানে ওর ভাই সামারও ছিল। বেলা তাকে ওয়ার্ন করে যে তুমি মুকুল চাওলার সাথে যে ডিলটা করতে যাচ্ছ সেটা থামিয়ে দাও, কারণ খুব তাড়াতাড়ি তার নামে একটা বড় খবর আসতে চলেছে, যাতে কোম্পানির অনেক লস হয়ে যাবে। এবার তার ভাই তাকে ইনসাল্ট করে বলে নিজের হাজব্যান্ডের তো হতে পারলে না, অন্তত চেষ্টা করো যাতে নিজের বাড়ির লোকের হয়ে থাকো, তাহলে অন্তত আমি বাবা মাকে বলে তোমাকে বাড়ি ফিরিয়ে আনবো। ওই দিন বেলার আবার খুব মন খারাপ লাগে, আর সে একটা মদের বোতল হাতে তুলে নেয়, যার পর রাস্তায় কিছু ঝামেলা হয়ে যায়, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসে না, সে কাউকে কলও করতে পারে না। ঠিক তখনই ওখানে হার্লিন আসে, আর সে বেকে বাঁচিয়ে নেয়। পরদিন অফিসে বের জন্য একটা পার্সেল আসে, যেটা তার মা পাঠিয়েছিল, যাতে তার জন্য একটা ভালো ড্রেস আছে, আর আছে মনীষ মালহোত্রা সেই লিমিটেড এডিশন জ্যাকেটের 7 জনের নাম, যেটা সে সেল করেছিল। এই লিস্টে শুধুমাত্র একটাই অ্যাক্ট্রেসের নাম ছিল, যে নিজের নাম বদলে অনামিকা করেছিল। এরপর বেশ সোজা তার সাথে দেখা করতে চলে যায়, আর তাকে অনামিকার নাম ধরে ডাকে। এরপর সে বেকে তার এমএমএসের পুরো ঘটনাটা বলে, সাথে এটাও বলে যে সে নিজের ফেস রিভিল করতে পারবে না, কারণ সামনেই তার এঙ্গেজমেন্ট, আর এইটা জানাজানি হলে তার কেরিয়ার শেষ হয়ে যাবে।
এবার বে তাকে জিজ্ঞাসা করে যে সে কী নিয়ে তোমাকে ব্ল্যাকমেল করছে। অনামিকা বলে, যখন আমি 17 বছরের ছিলাম তখন আমি মুম্বাইতে এসেছিলাম। আমি তখন জানতাম না যে কার সাথে মেশা উচিত আর কার সাথে না। তখন আমি একটা খারাপ ভিডিও বানিয়েছিলাম কাজ পাওয়ার জন্য। ওই ভিডিও সব ক্যাসেট তো আমি কিনে নিয়েছিলাম, কিন্তু একটা মুকুলের কাছে আছে। এখন মুকুল রোজ আমাকে ওই ভিডিওর 10 সেকেন্ড করে ক্লিপ পাঠায় আর বলে তুমি আমার সাথে শোবে, নয়তো আমি এই ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেব। বে তাকে সান্ত্বনা দেয় যে সে কিছু না কিছু করবে, কিন্তু তুমিও রেডি থাকবে। এই কথা যদি তোমাকে সবার সামনে কনফেস করতে হয় তাহলে সেটা তোমার জন্যই ভালো হবে। রোজ রোজ এইভাবে মরার থেকে সব কিছু একেবারে কনফেস করে দেওয়া ভালো। তুমি একা কেন বদনাম হবে? সেও একটু বদনাম হোক, সেও একটু কষ্ট পাক। এরপর সিন চলে যায় প্রিন্সের কাছে। সে জিমের সাথে হ্যাকিংও করতে পারে, কিন্তু সে বলে ল্যাপটপের পাসওয়ার্ড তো আমার চাই, নয়তো আমি ডেটা ট্র্যাক করব কিভাবে। এবার সায়রা বলে, তুমি জানো না ওদের সাথে আমাদের হোটেলের টাই আপ আছে। কাল হোটেলে ওর মেয়ের বার্থডে সেলিব্রেশন হবে। কাল যখন সবাই বিজি থাকবে তখন আমরা একটু রিস্ক নিয়ে ওর ল্যাপটপটাই তুলে নেব। এই আইডিয়াটা সকলেরই ভালো লাগে। ঠিক এটাই হয়। পরদিন সবাই একটু একটু ভেষ বদলে পার্টিতে চলে যায়, আর বে তো সোজা তার রুমেই ঢুকে পড়ে। এবার বে ল্যাপটপে সেই ভিডিওগুলো খোঁজার চেষ্টা করে, কিন্তু সে খুঁজেই পায় না। কিন্তু সে আরও অনেক মেয়ের নাম সেখানে দেখতে পায়, এমনকি নিজেরও। এদিকে মুকুল তার রুমে যাচ্ছিল, যেটা দেখে বের সব বন্ধুরা মিশন অ্যাবর্ট বলে, কিন্তু সে তখন ওইসব এভিডেন্সের ফটো তুলছিল। যদিও কোনো ভিডিওর কপি সে করতে পারেনি, শুধুমাত্র সে ওইসব ফোল্ডারের ফটো তুলে নেয়। এবার সে কিছু মেল দেখতে পায় যেগুলো সত্যজিৎকে পাঠানো হতো। এইগুলোই সেই কনফিডেন্সিয়াল মেল যেগুলো হার্লিন তাকে দেখতে বারণ করেছিল। এরপর যা হোক করে বে সেখান থেকে পালিয়ে যায়, আর সব ফটোগুলো সে তার বন্ধুদের দেখায়। এবার বে এই ফটো আর ভিডিওগুলো নিয়ে অনামিকার কাছে পৌঁছে যায়। সে অনামিকাকে বলে, তুমি তার সাথে শুলে সে তোমার ভিডিওগুলো ডিলিট করে দেবে। এটা নাও হতে পারে, এই ভিডিও আরও অনেক কপি থাকতে পারে, আর সে তো এই ভিডিও আরও অন্য কাউকেও পাঠাতে পারে। আজ সে তোমাকে ইউজ করবে, কাল হয়তো তার বন্ধুরা। তার থেকে ভালো তুমি তোমার ফিয়ন্সেকে সব সত্যি বলে দাও, সে হয়তো তোমাকে ক্ষমা করে দেবে। কারণ এই কাজ যখন তুমি করেছিলে তখন তো তুমি বাচ্চা ছিলে, আর ইন্ডাস্ট্রিতে এমন অনেক কিছুই হয়। বের কথা শুনে অনামিকা তার ফিয়ন্সের কাছে সব সত্যি কনফেস করে নেয়, আর সে তাকে ক্ষমাও করে দেয়। এরপর অনামিকা নিজের ফেস দেখিয়ে সোশ্যাল মিডিয়াতেও সব কিছু কনফেস করে দেয়, আর সে মুকুলের নামটাও বলে দেয়। মুকুলের তো এবার ইমেজ ডাউন হয়ে যায়, আর তার বউও তাকে বলে যে তুমি এবার নিজেকে হোয়াইট ওয়াশ করো। এরপর আমরা দেখি বেশিরভাগ মানুষই অনামিকাকে ব্লেম করছে। তারা বলছে যে নিজে এত ছোট ছোট ড্রেস পরে ভিডিও করে, আর এখন দোষ দিচ্ছে একজন বিজনেসম্যানের উপর। আবার কেউ কেউ বলছে কোনো প্রমাণ ছাড়া কারোর অ্যালিগেশনের উপর ভিত্তি করে আমরা কাউকে দোষী বলতে পারি না। যার পর আমরা দেখি টিআরপির অফিসে ডেবিট হচ্ছে যে এবার কি হবে। এদিকে মুকুল সত্যজিৎকে খুব উল্টোপাল্টা বলছে। সে বলছে, তুমি ভুলে যেও না যে তুমি নিউজ শুধুমাত্র আমার জন্য পাও, আর তার জন্যই আজ তোমার এত নাম হয়েছে। তখন সত্যজিৎ তাকে বলছে যে আপনি চিন্তা করবেন না স্যার, আমি সব কিছু সামলে নেব। এদিকে হার্লিন অফিসে আইডিয়া দেয় যে কেন না আমরা বে আর মুকুলকে সামনাসামনি রেখে দিই, আর এদের হোস্ট করবে সত্যজিৎ। তাহলে সবটাই ক্লিয়ার হয়ে যাবে, আর আমাদের চ্যানেলের টিআরপিও হাই হয়ে যাবে। এই প্রপোজালে সত্যজিৎও রাজি হয়ে যায়, কারণ বের বিষয়ে সে অনেক কিছুই জানতো। অন্যদিকে বেকে দেখানো হয়, সেও খুব খুশি ছিল। আর হার্লিন তাকে বলে যে তোমার প্রাইম শো আসছে মুকুলের সাথে। দেখতে দেখতে সেই দিন চলে আসে। মুকুল আর বেলা সামনাসামনি চলে আসে, আর মধ্যিখানে থাকে সত্যজিৎ। সত্যজিৎ এক এক করে বেলাকে প্রশ্ন করে। সে বলে, তুমি একবার মদ চুরি করেছিলে যখন তোমার ভাই তোমাকে বাঁচিয়েছিল, আর এইবার তো তুমি এক জিম ট্রেনারের সাথে অ্যাফেয়ার করতে গিয়ে ধরা পড়েছো, যার জন্য তোমার ফ্যামিলিও তোমার পাশে নেই। এই কথার কিছু প্রমাণও সত্যজিৎ দেখায়, যেটা খুব প্রাইভেট, যেটা দেখে বেলা কাঁদতে থাকে। এরপর বে নিজের উপর দেওয়া সব অ্যালিগেশন মেনে নেয়। সে বলে, আমি একজন মানুষ, আর মানুষ মাত্রই ভুল হয়, সেটা আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু এই ডেবিটটা শুধুমাত্র আমার জন্য নয়, এখানে আরও একজন আছে, তাকেও কিছু জিজ্ঞাসা করা হোক। যার পর বে মুকুলের উপর অ্যালিগেশন দেওয়া শুরু করে, যেটা শুনে মুকুল বলে, তুমি যেই দিনের কথা বলছো সেই দিন আমি স্কুবা ড্রাইভিং করছিলাম। তখন বে তাকে একটা মাইক ছুঁড়ে মারে, যেটা মুকুল ধরতে পারে না।
তাকে দেখে এবার সত্যজিৎ বলে আপনি ভায়োলেন্স করছেন। এবার বে বলে যে মাইক ধরতে পারে না, নিজের বাচ্চাকে কোলে তুলতে পারে না, সে স্কুবা ড্রাইভিং কিভাবে করবে। আসলে গত 2.5 বছর ধরে ওনার লেফট হ্যান্ডে কিছু প্রবলেম হচ্ছে। আর আপনারা ভাবছেন আমি এইসব কিভাবে বলছি, কারণ আমি নিজেও একজন স্কুবা ড্রাইভিং চ্যাম্পিয়ন। এবার ধীরে ধীরে বে পোল খোলা শুরু করে। বে বলে মুকুল যেই সিম কার্ডটা লঞ্চ করেছে, যেটা উইমেনদের জন্য একদম ফ্রি, আর উনি যে সবসময় বড় বড় বিজনেসম্যান, অন্ত্রপ্রনর, সেলিব্রিটি আর নিউজ রিপোর্টারদের ইনভাইট করে তাদেরকে নিজের ফ্রি সিম ইউজ করার কথা বলে, আসলে ওই সিম সবার ডেটাকে ট্র্যাক করে, আর অ্যাপ্লিকেশনকেও। এই কয়দিন আগে প্রাইম টাইমে আপনারা নায়না তালওয়ারের প্রেগনেন্সি যেই নিউজটা শুনেছিলেন, সেটা সত্যজিৎ কিভাবে জানলো। আসলে এই সিম মানুষের প্রাইভেট মেসেজও পড়তে পারে, যেইটা সে তার নিজের সিক্রেট হাজব্যান্ডের সাথে করছিল। আসলে মুকুল আর সত্যজিৎ একটা ডিল করেছিল যে সত্যজিৎ সবসময় মিডিয়ার সামনে মুকুলের ইমেজ ভালো রাখবে, আর পরিবর্তে মুকুল তাকে সিক্রেট মশলাদার নিউজ দেবে। এরা আমার উপরও সার্ভিলেন্স বসিয়েছে, কারণ এদের কম্পিউটারে আমার নামেও একটা ফোল্ডার আছে। এবার বে সব স্ক্রিনশটগুলোকে প্লে করার কথা বলে, যেটা করতে সত্যজিৎ মানা করে দেয়, কিন্তু হার্লিন তবুও সেটা প্লে করে দেয়। এইভাবে হার্লিনও নিজের বদলা নিয়ে নেয়। এরপর বেলা এদের ভয় দেখানোর জন্য বলে আপনারা চাইলে আমরা এর ভিতরের ভিডিও আপনাদের দেখাতে পারি, যদিও তাদের কাছে কোনো ভিডিওই ছিল না, শুধুমাত্র স্ক্রিনশটসই ছিল। কিন্তু সত্যজিৎ আর মুকুল সেখান থেকে চলে যায়, যার ফলে সত্যিটা প্রমাণ হয়ে যায়। এবার বেকে সবাই চেয়ার আপ করছিল, তার বন্ধুরা, তার ফ্যামিলি, এমনকি আগাস্তিয়াও তাকে দেখে খুশি হয়। পরের সিনে বে তার বন্ধুদের সাথে পার্টি করছিল, তখনই চপারের আওয়াজ শুনতে পাওয়া যায়, যেটা শুনে সায়রা বলে এটা কি 50 শেডস অফ গ্রে হচ্ছে। বে যখন দরজা খোলে তখন সে দেখে আগাস্তিয়া হাতে রিং নিয়ে নিচে বসে আছে। আর এইভাবেই কল মি বে ওয়েব সিরিজের সিজন 1-এর এক্সপ্লেনেশন শেষ হয়। বন্ধুরা, স্টোরিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন।